আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যারা এই মুহূর্তে ঢাকা অনলাইন ফেসবুক পেজে আছেন সবাইকে স্বাগতম আজকে ক্লাসে। আমি রীতা পারভিন, সিনিয়র শিক্ষিকা, ক্যাম্ব্রিজ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি সপ্তম শ্রেণীর 11 অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমার এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। চলো আমরা কিছু ছবি দেখি। দেখো, এখানে আমরা 3টা ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটা দেখতে পাচ্ছি কি, দেখো, একটা মানুষ একটা ফল খাচ্ছে। তো এই মানুষটা যে ফল খাচ্ছে, এই ফলটাকে সে নিজে তৈরি করতে পেরেছে না অন্যের তৈরিকৃত খাবার? হ্যাঁ বন্ধুরা, এটা মানুষ কখনোই কোনো খাবারই নিজে তৈরি করে খেতে পারে না। অন্যের তৈরিকৃত খাবারই তাকে কি করতে হয়? খেতে হয়। কিন্তু দেখো, দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি, একটা গাছ। গাছ কি করে? গাছ কি অন্যের তৈরিকৃত খাবার খায় না নিজেই খাবার তৈরি করে? হ্যাঁ, গাছ কি? গাছ হচ্ছে তার খাবার নিজেই সে তৈরি করতে পারে। এবং বলো তো, গাছকে খাবার তৈরি করে তাকে কি বলে? সালোক সংশ্লেষণ বলে। একইভাবে দেখো, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। পানি বাষ্পীভূত হচ্ছে, মেঘ, সূর্যের তাপ, আবার কি বৃষ্টি। তুমি কিন্তু বলতে পারবে এটা কোন পদ্ধতি? এটা হচ্ছে কি পানিচক্র। তার মানে কি, আজকে আমরা পড়ব হচ্ছে সালোক সংশ্লেষণ এবং পানিচক্র। আচ্ছা, এটা আমরা কেন পড়ব? তার কারণ হচ্ছে সালোক সংশ্লেষণ কি এবং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। একইভাবে পানিচক্র কি এবং গুরুত্ব কি করতে পারবে? ব্যাখ্যা করতে পারবে। এবার চলো দেখি, আমরা প্রথমেই সালোক সংশ্লেষণ সম্বন্ধে আমরা আগে জানি। দেখো শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি কি একটা গাছ, তাই না? এই গাছটা মধ্যে যে পাতাগুলো কোন রঙের থাকে? সবুজ না লাল? অবশ্যই গাছের পাতার রং কি থাকে? সবুজ থাকে। তো এই যে গাছের পাতার রং সবুজ থাকে, এগুলোকে বলা হয় কি ক্লোরোফিল। গাছের পাতার যে সবুজ কণ অর্থাৎ ক্লোরোফিল থাকে, এই সূর্যের আলোর উপস্থিতিতে বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং মূল থেকে পানি নিয়ে তারা খাদ্য তৈরি করে। কোন জাতীয় খাদ্য? শর্করা জাতীয় খাদ্য। এছাড়াও আরও কি হয় সাথে? অক্সিজেন। যে অক্সিজেনটা আমাদের খুবই প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখন বলো তো, এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি হলো, এটা কোন পরিবর্তন, ভৌত না রাসায়নিক? গত ক্লাসের কথা মনে আছে? আমি পড়িয়েছিলাম, ভৌত পরিবর্তন তাকেই বলে যে বিক্রিয়ার আগে যা ছিল এবং বিক্রিয়ার পরে কি একই উপাদান থাকে। এখন তোমরা খেয়াল করে দেখো, বিক্রিয়াজাত যে গাছ ছিল, গাছের মধ্যে তখন কে ছিল? গাছ কি ব্যবহার করেছিল? কার্বন ডাই অক্সাইড এবং সূর্যের আলো এবং কি পানি। কিন্তু বিক্রিয়ার পরে কি হয়েছে? বিক্রিয়ার পরে তৈরি হয়েছে শর্করা জাতীয় খাদ্য এবং কি অক্সিজেন। তার মানে কি? তার মানে হচ্ছে বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে একই উপাদান নেই। তার মানে এটা কোন ধরনের পরিবর্তন? অবশ্যই বুঝতে পেরেছ, এটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন, তাই না? এখন এটা কি আমাদের এই প্রক্রিয়া কি আমাদের প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে। কারণ যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনই তৈরি না হতো, আমরা কি বেঁচে থাকতে পারতাম? পারতাম না। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কাকে বলে, এটা কোন ধরনের পরিবর্তন এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে যে উৎপাদজাত তৈরি হচ্ছে সেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা আসি পরবর্তী টপিকে, সেটা হচ্ছে কি পানিচক্র। দেখো, আমরা পানিচক্রটা আমরা ছবির মাধ্যমে দেখি। দেখো, পুকুর, সমুদ্র, নদী। এই নদীর যে পানিগুলো থাকে, এই পানিগুলো সূর্যের তাপে কি হয়? সূর্যের তাপে জলীয় বাষ্প আকারে পরিণত হয়
একে কি বলে? একে বলা হচ্ছে কি বাষ্পীভবন। তোমাদের কিন্তু পরীক্ষা 1 মার্কে আসে বাষ্পীভবন কাকে বলে। তাহলে কি বললাম? সমুদ্রের পানি, নদীর পানি, পুকুরের পানি সূর্যের আলোর তাপে বা সূর্যের তাপে উত্তপ্ত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়, একে বলা হয় কি বাষ্পীভবন। এখন দেখো এই যে বাষ্পীভবনটা আছে, এই বাষ্পীভবনটার এই যে জলীয় বাষ্পগুলো, এগুলো বায়ুমণ্ডলের উপরে উঠে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণাগুলো বায়ুমণ্ডলের উপরে উঠে গিয়ে সেখানে কি হয়? ওই পানিকণাগুলো জমে গিয়ে মেঘে পরিণত হয়। এই অনেকগুলো মেঘ আবার জমা হয়ে কি সৃষ্টি হয়? বৃষ্টি সৃষ্টি হয়, তাই না? এই যে দেখো ছবিতে আমি দেখাচ্ছি, এই যে দেখো এই সমুদ্রের পানিগুলো জলীয় বাষ্প হয়ে উপরে উঠেছে, ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো সেখানে জমাট বেঁধে মেঘ হয়েছে। অনেকগুলো মেঘ যখন একত্রিত হয় তখন কি হয়? বৃষ্টি হয়। এখন তোমরা বলতে পারো মিস, তাহলে যে কখনো কখনো শিলাবৃষ্টি হয়, তাহলে সেটা কোত্থেকে হয়, তাই না? হ্যাঁ, দেখো বন্ধুরা, এই যে জলীয় বাষ্পটা হয় যখন এই বায়ুমণ্ডলে এই মেঘগুলো উঠে থাকে, তখন যখন কি হয়? বেশি পরিমাণে ঠান্ডা হয়, তখন সেখানে সেই যে মেঘের কণাগুলো, সেই কণাগুলো বরফ আকারে পরিণত হয় এবং বরফ আকার থেকে যখন বৃষ্টি হয় তখন তার পানি আকারে পড়তে পারে না, তখন সে আকারকে কি বলা হচ্ছে? শিলাবৃষ্টি আকারে পড়ছে। তাহলে দেখো এই শিলাবৃষ্টি আকারে পড়ুক বা এমনি বৃষ্টি আকারে পড়ুক না কেন, সেটা পড়ছে কোথায়? ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে থেকে পড়ে সেই পানি আবার কোথায় আসছে? সেই পানি আবার ভেসে ভেসে বয়ে বয়ে গিয়ে আবার কোথায় যাচ্ছে? নদীতেই যাচ্ছে। তো নদীতেই যাচ্ছে, তাহলে দেখো নদীর পানি যখন অনেক বেশি হয়ে যায় তখন সে পানি আবার কোথায় যায়? সমুদ্রে যায়। তাহলে এই যেই জায়গা থেকে উৎপন্ন হলো সেই জায়গাটায় যখন অনেক কিছু ঘুরে আবার সেই জায়গায় ফিরে আসে, তাকে বলা হয় কি চক্র। তার মানে এটা হচ্ছে কি চক্র? পানি চক্র। একইভাবে তোমরা খেয়াল করেছো যে সবসময় এত বৃষ্টি হয়, আবার বর্ষাকালে বন্যা হয়, তাহলে এই পানিগুলো কোত্থেকে আসে? এই পানিগুলো অবশ্যই সব আসে কোত্থেকে? এই পানি চক্র থেকেই আসে। তাহলে সহজেই তোমরা মাথায় রাখবে, পানি চক্র বলতে আমরা বুঝি সমুদ্রের পানি, নদীর পানি, বৃষ্টির পানি, এই সকল পানিগুলো সূর্যের তাপে জলীয় বাষ্প আকারে পরিণত হয়, একে বলা হচ্ছে বাষ্পীভবন। এই জলীয় বাষ্প বায়ুমণ্ডলের উপরে উঠে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র পানি কণাগুলো একত্রে জমে মেঘ হয় এবং মেঘগুলো একত্রে জমা হয়ে কিসের সৃষ্টি হয়? বৃষ্টির সৃষ্টি হয়। এই বৃষ্টি যখন পড়ে তখন ভূপৃষ্ঠেই পড়ে এবং ভূপৃষ্ঠ থেকে এই পানি গড়িয়ে গড়িয়ে আবার নদীতে যায়, আবার নদী থেকে গড়িয়ে কোথায় যায়? সমুদ্রে যায়। তাহলে বলো তো, এই যে পানি চক্র এখন যদি আমাদের পরীক্ষা আসে, তোমরা পারবে না? আশা রাখি তোমরা পারবে। এখন এই পানি চক্রটা আমাদের আসলে কেন প্রয়োজন? দেখো, আল্লাহর নিয়ামত যা যা দেওয়া আছে কোনো না কোনোভাবে কিন্তু আমাদের সেগুলো অবশ্যই প্রয়োজন, এবং এতই প্রয়োজন যে এই নিয়ামতগুলো ছাড়া কিন্তু আমরা একটা মুহূর্তও বাঁচব না। যেমন দেখো ছবিতে দেখতে পাচ্ছি কি বৃষ্টির পানি পড়ছে, এই ভূপৃষ্ঠে পড়ছে। এখন ভূপৃষ্ঠে পড়ার পরে এই ভূপৃষ্ঠের পানি কি হয়? ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের মধ্যে চুইয়ে চুইয়ে মানে মাটির গভীরে চলে যায়। এখন মাটির গভীরে চলে গেলে সেটা আমরা এই পানিটাকে বলা হয় কি পানি? এই পানিটাকে বলা হয় ভূগর্ভস্থ পানি। এখন এই ভূগর্ভস্থ পানি আমরা কি করি? দেখো, এই যে আমরা নলকূপের পানি পান করি, এই নলকূপের পানি যে আমরা পাই, এই পানিটা কি একদম মাটির গভীরে থাকে এবং এই পানিটা কিন্তু খুব বিশুদ্ধ।
আমরা যারা ঢাকায় থাকি বা যারা আমরা নলকূপের পানি আমরা পান না করি, তাদের কিন্তু পানিটা ফুটাতে হয়, আবার ফিল্টার দিতে হয়, আবার অনেক সময় অনেক ফিল্টার পাওয়া যায় না ফুটিয়েও এমনিতেও দিয়ে দিলেও হয়, অনেক প্রক্রিয়াকরণ করতে হয়। কিন্তু দেখো, যদি আমরা নলকূপের পানি ব্যবহার করি তাহলে কিন্তু এগুলো কিছুই করতে হয় না। একইভাবে দেখো, এই যে কূপের দেখো এখানে একটা কূপের ভিতরে যাওয়ার জন্য কি দিয়েছে, সিঁড়ি দিয়েছে। সিঁড়ি নাও দিতে পারে। সিঁড়ি ছাড়াও এই কূপের পানি আমরা গ্রামের অনেক মানুষরা আমাদের প্রতিনিয়ত গৃহস্থলীর কাজে, কৃষিকাজে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি, আমাদের প্রয়োজনীয় গৃহস্থলীর কাজগুলো করতে পারি। আর একটা ছবি দেখো, পাম্প দিয়ে কি করে? পাম্প দিয়ে হচ্ছে সেচের কাজ করে। সেচ কি? সেচ হচ্ছে কৃষিকাজে ধান, যেমন ইরি ধানের ক্ষেত্রে, বোরো ধানের ক্ষেত্রে যে পানির প্রয়োজন হয়, সেই পানিগুলো তারা কি করে, সেচের মাধ্যমে পানিগুলো তাদের ধানের জমিতে দিয়ে দেয়। তো যদি এই পানির নিচে যদি, মাটির নিচে যদি পানি না থাকতো, তাহলে সেচ দিয়ে কি তারা কোনো পানি পেত? তারা পেত না। তাহলে দেখো, এই যে কৃষিকাজের জন্য কিন্তু এই যে ভূগর্ভস্থ পানিটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ভূগর্ভস্থ পানি আমরা পাচ্ছি কোথা থেকে? পানিচক্র থেকে। তাহলে দেখো, পানিচক্র যেমন আমাদের প্রয়োজন, তেমনি পানিচক্রর আর যে পানিচক্রের ফলে যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, সেগুলো ছাড়া কিন্তু আমাদের জীবন একদমই কি অতিবাহিত করা যাবে না। তাহলে দেখো, আমরা কি পড়লাম, পানিচক্র কি, পানিচক্রের গুরুত্ব। এবার দেখো, পানিচক্রের আর একটা টপিক দেখো, এখানে দেখতে পাচ্ছি কি, দেখো একটা বরফের পাহাড়। এখন বরফের পাহাড়টা আসলে কি? বরফের পাহাড় বলতে আমরা বুঝি শীতপ্রধান দেশে যখন এই জলীয় বাষ্পগুলো, অর্থাৎ শীতপ্রধান দেশের কথা এখানে বলা হয়েছে, যে ওই শীতপ্রধান দেশে যে সাগর নদীগুলো থাকে, সেখানের পানিও তো সূর্যের তাপে কি হয়, সেখানে সূর্যের তাপে পানিগুলো জলীয় বাষ্পে পরিণত হয়, এবং এই জলীয় বাষ্পগুলো ভেসে গিয়ে কোথায় যায়? পাহাড়ের চূড়ায় গিয়ে এই জলীয় বাষ্পগুলো মেঘরূপে কি হয়, জমা হয়, তাই না? তা মেঘরূপে জমা হওয়ার পরে, তো যদি সে মেঘরূপে জমা হয়, কোথায় জমা হয়? পাহাড়ের চূড়ায় জমা হয়। তা পাহাড়ের চূড়ায় জমা হওয়ার পর যদি সেখানে খুব বেশি পরিমাণে ঠান্ডা থাকে, তাহলে কি হবে? তো সে বরফ আকারেই থাকবে, এবং সেই বরফ আকারে থেকে এই যে পাহাড়ের চূড়ায় এই বরফ আকারে সে কি থাকবে, জমা থাকবে। তো যখন গ্রীষ্মকালে সূর্যের তাপ অনেক বেশি থাকে, তখন এই বরফগুলো কি হয়, তখন এই বরফগুলা এভাবে করে গলে যায়। গলে গিয়ে আস্তে আস্তে করে পাহাড়ের ঢালে ছোট নদীর সৃষ্টি করে। যখন বর্ষাকাল হয়, তখন এই ছোট ঢাল ভূপৃষ্ঠে যে একটা বড় নদীতে পরিণত হয়, এবং বড় নদীর পানি আস্তে আস্তে করে কোথায় যায়? সমুদ্রে যায়। তাহলে দেখো, এই যে পানি থেকে মেঘ থেকে পর্বতের চূড়ায় বরফ, এবং বরফ গলে কি হচ্ছে? নদী হচ্ছে। তাহলে এটাও কিন্তু এক পানিচক্রের কারণেই হচ্ছে, তাই না? তাহলে এই যে নদীর সৃষ্টি হলো, বরফ গলে নদী হলো, এই সবই কিসের কারণে হয়েছে? সবই হচ্ছে কার কারণে? পানিচক্রের কারণে। এখন বলো তো, এই যে পানিচক্র, এইটা কোন ধরনের পরিবর্তন, ভৌত না রাসায়নিক? বলতে পারবে? বলো তো, এটা অবশ্যই কী ধরনের পরিবর্তন? ভৌত পরিবর্তন। বলো তো কেন? বলতে পারবে? তার কারণ হচ্ছে কি বন্ধুরা, আমরা একটু আগেও বলেছি, আগের ক্লাসেও বলেছি, যদি বিক্রিয়ার আগে যে উপাদান থাকে এবং বিক্রিয়ার পরে যদি সেই উপাদানগুলোই পাওয়া যায়, তাকে কি পরিবর্তন বলে? তাকে বলা হচ্ছে কি? ভৌত পরিবর্তন। এখন দেখো, আমরা যে পানিচক্রের প্রথমে নদী, সমুদ্র, পুকুরের পানি, যে পানিগুলো ছিল, সেই পানিগুলো যে উপাদান ছিল, এখন যে বৃষ্টি হচ্ছে, তার উপাদান কি আলাদা? নিশ্চয়ই না।
কারণ আমরা নদীর পানিকে বিশ্লেষণ করলে H2+O2 পাবো, আবার যদি আমরা বৃষ্টির পানিকেও বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? H2+O2 পাবো। তার মানে কি বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে কি ছিল? একই উপাদান ছিল। তো তার মানে বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে একই উপাদান থাকলে সেই সকল বিক্রিয়াকে বলা হয় কি পরিবর্তন? ভৌত পরিবর্তন। তাহলে দেখো, আমরা যখন কোনো একটা পাঠ শিখব, সেই পাঠটা যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি, বুঝতে পারি, তাহলে কিন্তু পরবর্তী পাঠে আমাদের যা আসবে না কেন তা রিলেটেড থাকবে এবং তোমরা কিন্তু সেটা সহজেই ধরতে পারবে। যেমন গত ক্লাসে যে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন নিয়ে ক্লাসটি ছিল, সে ক্লাসে যারা যারা ভৌত এবং রাসায়নিক পরিবর্তনটা সম্বন্ধে আয়ত্ত করতে পেরেছো, হোমওয়ার্কগুলো করেছো, তারা কিন্তু আজকে সহজেই সালোক সংশ্লেষণ কোন ধরনের পরিবর্তন, পানিচক্র কোন ধরনের পরিবর্তন বুঝতে পেরেছো এবং উত্তরটাও দিতে পেরেছো। এবার দেখো, আমি তোমাদেরকে মূল্যায়নে যে প্রশ্নগুলো দিয়েছি সেটা হচ্ছে কি, দেখো, সালোক সংশ্লেষণে কোন পদার্থ তৈরি হয়? বলো তো কোন পদার্থ তৈরি হয়? সালোক সংশ্লেষণের মাধ্যমে হচ্ছে কি অক্সিজেন এবং কি বলো তো শর্করা জাতীয় খাদ্যগুলো তৈরি হয়। এবার একটু আগে যে প্রশ্নটা বললাম, সালোক সংশ্লেষণে কোন ধরনের পরিবর্তন? সালোক সংশ্লেষণে হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। পানিচক্র কি বলো তো? পানিচক্র কি? তার কারণ হচ্ছে তোমরা যে ছবিগুলো দেখেছো, যদি সেই ছবিগুলো তোমাদের মাথায় মানে আয়ত্ত করা থাকে, তোমরা বুঝতে পারো, তাহলে কিন্তু এখন বলতে পারো পানিচক্রটা আসলে কি। পানিচক্রটা কি? পানিচক্র হচ্ছে সমুদ্রের পানি, নদীর পানি, পুকুরের পানি সূর্যের তাপে জলীয় বাষ্পে পরিণত হয়। একে কি বলে? একে বাষ্পীভবন বলে। তাহলে দেখো, আমরা একইভাবে একটা বড় প্রশ্ন পড়লে আমরা কিন্তু তার সাথে যে ছোট প্রশ্নগুলো আছে সেগুলো আমরা শিখতে পারছি। আবার একইভাবে তুমি দেখো, এই যে আমরা শিখলাম বাষ্পীভবন কাকে বলে, এর পাশেই কিন্তু আরেকটা প্রশ্ন আছে, ঘনীভবন কি? আসলে ঘনীভবন কি বলো তো? ঘনীভবন হচ্ছে এই যে জলীয় বাষ্পটা ক্ষুদ্র পানিকণা পরিণত হয়ে মেঘে পরিণত হচ্ছে, মেঘের কণাগুলো যে আবার একত্রে জমাট বেঁধে বৃষ্টিতে পরিণত হচ্ছে, এই যে মানে কঠিন থেকে আবার তরলে আসছে, একে বলা হয় কি ভবন? একে বলা হয় ঘনীভবন। তাহলে দেখো, আমরা যদি পানিচক্রের একটা বড় প্রশ্ন পড়ি, একইভাবে আমরা এর যে ছোট প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা পারবো। ছোট প্রশ্ন কি কি বলেছে? বাষ্পীভবন কি এবং ঘনীভবন কি। তাহলে দেখো, একটা প্রশ্ন হচ্ছে কি পানিচক্র কাকে বলে, আর একটা প্রশ্ন হচ্ছে কি পানিচক্রের প্রক্রিয়ার ব্যাখ্যা, আর একটা প্রশ্ন হচ্ছে কি পানিচক্রের গুরুত্ব। এই বড় তিনটা প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এর মধ্যে থেকে ছোট প্রশ্ন কি বললাম পড়ব কি, সেটা হচ্ছে বাষ্পীভবন কি এবং ঘনীভবন কি। এবার দেখো, বাড়ির কাজে আমি যে প্রশ্নটা তোমাদেরকে দিয়েছি, ঘনীভবন কি? ঘনীভবন ও বাষ্পীভবন কোন ধরনের পরিবর্তন? এখন বলো, ঘনীভবন এবং বাষ্পীভবন এটা কি পানিচক্রেরই মধ্যে আমরা পড়েছি। যদি পানিচক্রটা ভৌত পরিবর্তন হয়, তাহলে ঘনীভবন এবং বাষ্পীভবন কি রাসায়নিক পরিবর্তন হতে পারে? কখনই হতে পারে না। কারণ কি বলো তো? তার কারণ হচ্ছে, আমরা একটু আগেই বলেছি, ঘনীভবন হচ্ছে জলীয় বাষ্পগুলো যে একত্রিত হয়ে মেঘ আকারে পরিণত হচ্ছে, মেঘ থেকে যে বৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি ঘনীভবন। তাহলে এই যে জলীয় বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, কঠিন থেকে তরল, তার মানে কঠিন যে উপাদানগুলো ছিল আর তরলেও কি একই উপাদান, তার মানে এটা হচ্ছে কোন ধরনের পরিবর্তন? এটা হচ্ছে ভৌত পরিবর্তন। একইভাবে তুমি দেখো বাষ্পীভবন। বাষ্পীভবনটা কি? নদীর পানি, সমুদ্রের পানি, পুকুরের পানি, সেই পানিগুলো যখন সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পাকারে পরিণত হবে, তো সেই
সমুদ্রের পানিও যে H2O2 ছিল, আর জলীয় বাষ্প কি সে H2O2, সুতরাং তারা তো কখনোই কি আলাদা হতে পারে না। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এটা কোন ধরনের পরিবর্তন, ভৌত পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সপ্তম শ্রেণীর 11 অধ্যায় নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম, এবং এই 11 অধ্যায়ের আলোচনার মধ্যে আমাদের এই 11 অধ্যায়ে কিন্তু টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ। যেমন গত ক্লাসই ছিল আমাদের ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, গল ও নিস্ফুটন এবং দহন। 5টা টপিক ছিল ছোট ছোট। আজকে ছিল হচ্ছে সালোক সংশ্লেষণ এবং পানিচক্র। এই সালোক সংশ্লেষণ এবং পানিচক্রগুলা কোন ধরনের পরিবর্তন, তো সে আগের পূর্ব পাঠের সাথে একটু মিল আছে। আর আগামী দিন যে তোমাদের এই অধ্যায়ে যে টপিকটুকু আছে সেটাও কিন্তু একটু একদমই ছোট। আশা রাখি তোমরা যখন তোমাদের বার্ষিক পরীক্ষায় এই অধ্যায় থেকে সৃজনশীল আসবে, অবশ্যই এই অধ্যায়ের প্রশ্নগুলো লিখতে পারবে এবং সৃজনশীলের 10-এর মধ্যে কী পাবে, 10 পাবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।